যার যার যত রকমের মনের মধ্যে যত রকমের প্রশ্ন, যত রকমের জিজ্ঞাসা, নির্দ্বিধায় আমাকে আপনারা টেক্সট করবেন। সেটা মেসেঞ্জারেও হতে পারে, সেটা ইউটিউবেও হতে পারে। আপনারা প্রশ্ন করবেন। যদি আমার কোনো কিছু বলার ভেতরেও যদি কখনো কোনো ভুল হয়ে থাকে, আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি, সেটাকে কারেকশন যদি আপনারা করে দিতে চান, আমি অসম্ভব খুশি হব। অবশ্যই অবশ্যই আমাকে নির্দ্বিধায় আপনারা টেক্সট করবেন এবং আমার ভুলগুলো ধরিয়ে দিবেন, আমাকে কারেকশন করে দিবেন। তাতে করে আমি ভীষণ খুশি হব, ভীষণ খুশি হব। কারণ আপনারাই আমার আপনজন, আপনারাই এখন আমার সব কিছু। আপনাদের মাঝেই আমি নিজেকে মেলে ধরি। আমার ভুল ত্রুটিগুলো দেখার দায়িত্বও আপনাদের। সো আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাকটা আশা করি। কাঁচা কলার খোসাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এতে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। হলুদ আর লবণ দিয়ে জিনিসটাকে এখন আমি সেদ্ধ করে নিব। এখানে নিয়ে নিলাম 2 রকমের ড্রাই ফিশ। এটা হচ্ছে চিংড়ি, ছোট ছোট চিংড়ি, আর এটা হচ্ছে চান্দা মাছ, ছোট ছোট চান্দা মাছ। এটাকে ভেজিয়ে রাখবো। এটাকে আলু দিয়ে একদম ছিঁড়ি ছিঁড়ি করে আলু কেটে এটাকে চচ্চড়ি করব। এই মাছটা অনেক দিন হয়েছে, বাবুল ভাই ভাবি বাংলাদেশ থেকে এনে দিয়েছিল। চলেন এটাকে ভিজিয়ে রাখি। কাঁচা কলাটা সেদ্ধ করার পরে আমি অল্প একটু তেল দিয়ে খোসাগুলো এতে একটু ভেজে নিচ্ছি। এটা ভেজে নেওয়ার সময় এতে আমি একটু অ্যাড করছি সামান্য একটু আদা, একটু রসুন বাটা। না বাবা, আমি একবারে রান্না করেই খাবো। এখন এতে আমি দিয়ে দিচ্ছি কিছু শ্রিম্প। এখন এতে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি। যে জিনিসটাকে ভেজে নিয়েছি, এখন এটা ঠান্ডা হোক, তারপরে ব্লেন্ডারে এটাকে আমি ভালো করে পিষে নেব। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই যে গতকালকে স্কুল সামার ভ্যাকেশনের জন্য বন্ধ হয়ে গেল। প্রায় আজকের থেকে একদম জুন, জুলাই, আগস্টের হয়তো 4-5 তারিখের দিকে স্কুল খুলবে। আলহামদুলিল্লাহ। তো রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। প্রত্যেক বছরই তো সামারে আমাদের কোনো না কোনো প্রোগ্রাম থাকে বাইরে যাওয়ার জন্য। সামারে কোথাও না কোথাও আমরা যাই। তো এবারও প্ল্যান করছি কি করব, এখনো ঠিক করে উঠতে পারিনি। তো যাই হোক, এই তো এবার অবশ্য সামার স্কুলও আছে। জুন মাসটা তো 3 সপ্তাহ শুধু সামার স্কুল। আলহামদুলিল্লাহ। তারপরে জুলাইতে আমার বস্টনে আমার ছোট মামা থাকে, আমার মামা মামি আমাদেরকে ইনভাইট করেছে বস্টনে বেড়াতে যাওয়ার জন্য।
এখনো আমরা চিন্তা করছি, ছেলে ওরা যদি ছুটি টুটি নিতে পারে হয়তো সবাই মিলে আমরা বস্টনে যাব ইনশাআল্লাহ। বাকিটা নসিব, যদি নসিবে থাকে। তো আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি, উঠে একটু রান্নার জন্য সবকিছু রেডি করে রেখে শাওয়ার করলাম। আজকে তেমন কঠিন কিছু রান্নাবান্না করব না, খুব সিম্পল রান্নাবান্না, অবশ্যই আপনাদের সাথে নিয়ে রান্নাটা করব। তো যাই হোক, আজকে আমি আপনাদের সঙ্গে আমার দুজন ভিউয়ার্স, আমার আসলে আমেরিকান পেজে, আমার ফেসবুক পেজেও আমার ভিডিওগুলো আমি পোস্ট করি। তো আমার দুজন ভিউয়ার্স আমাকে মেসেঞ্জারে দুটো প্রশ্ন রেখেছেন। যদিও আমি প্রশ্নগুলোকে খুব সিরিয়াসলি নিচ্ছি না, আমি খুব হাস্যরসেই জিনিসগুলোর অ্যান্সার দিতে চাচ্ছি। তো যাই হোক, আমার সেই প্রশ্ন দুটো ছিল আমার একদম লাস্ট ভিডিওটা নিয়ে, যেই ভিডিওটার মধ্যে আমি স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে আমি কথা বলেছিলাম। একজন ভিউয়ার্স আপু, উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু, আপনি তো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সব সম্পর্কের কথাই বললেন, কিন্তু কোথায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ধুত্ব, সেটা নিয়ে তো কিছু বললেন না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি বন্ধুত্বের সম্পর্ক হয় না? তো যাই হোক, আমি আমার সেই আপুর কথাকে আমি রেসপেক্ট জানিয়ে আমি তাকে অ্যান্সার দিচ্ছি। কিছু না কিছু স্বার্থ থাকেই, যে সমস্ত দুষ্টামি, সেই জিনিসগুলো কখনোই হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে আসে না। এটা আসলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটার মধ্যে সব সম্পর্কের স্বাদ খুঁজে পাওয়া যায়, কিন্তু ওই যে বন্ধুত্ব, ওই জিনিসটা না হাজব্যান্ড ওয়াইফের ভেতরে না গ্রো করে না। এবং কখনো আপনি যদি চেষ্টা করেন, দেখবেন যে সেটা হিতে বিপরীত হয়ে গেছে। বা হাজব্যান্ড বা ওয়াইফ একজন আরেকজনকে বন্ধু ভেবে প্রচণ্ড রকম ট্রাস্ট করে আপনার ছোটবেলার, আপনার জীবনের অনেক অজানা গল্প, যেগুলো আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করেছেন বা বন্ধুদের সাথে নিয়ে করেছেন, এই সমস্ত ফান মজা বা আপনার যত সিক্রেট কাজ, এগুলো কখনো যদি মনের ভুলে যদি হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের সাথে যদি স্বীকার করে আর কি শেয়ার করে ফেলেছেন, তাহলে মনে করলেন আপনার জীবন বরবাদ। কারণ এগুলো হাজব্যান্ড ওয়াইফ কখনোই এই জিনিসগুলো একজন আরেকজনের এই জিনিসগুলো না নিতে পারে না। ওতে করে দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সন্দেহ, দূরত্ব, ঝগড়াঝাটি, খুনসুটি এগুলো আরো বেড়েই চলে। তো এই কারণেই আমার দৃষ্টিকোণ থেকে কেউ যদি বলে যে আমাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা একদম বন্ধুর মতো, আমি বলবো যে না, এটা মানুষকে বলার জন্য বলছে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কখনোই বন্ধুত্বের পর্যায়ে যায়ও না, আর হয়ও না, আর চেষ্টাও করবেন না, মনের ভুলেও এটা চেষ্টা করবেন হাজব্যান্ড বা ওয়াইফ একজন আরেকজনকে বন্ধু ভাবার, কিন্তু চেষ্টাও করবেন না। করবেন তো লাইফে হেল্প। আর যদি যারা আমার এই ভিডিওটা দেখছেন, আমার কথাটা শুনছেন, তাদের ভেতরে কেউ যদি এটা করে থাকে, তাহলে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন তাদের হালত কি অবস্থা। তো যাই হোক, এখন আসি আমার আমার ওই ভাইটার প্রশ্নের অ্যান্সারে। আমার ওই ভিউয়ার্স ভাই আমাকে প্রশ্ন করেছে যে সিস্টার, আপনি যে বললেন হাজব্যান্ড ওয়াইফ প্রতিদিন ঝগড়া করেন, তাতে করে ভালোবাসা বাড়ে, তো আমার তো ঝগড়া করতে করতে ঝগড়া এমন লেভেলে পৌঁছে যায়, একদম তিক্ততার পর্যায়ে পৌঁছে যায়, এবং সেটা একটা পর্যায়ে গিয়ে একদম হাতাহাতির পর্যায়েও চলে যায়। তাহলে কিভাবে ঝগড়া করে কিভাবে ভালোবাসা বাড়ে? আমার তো ভালোবাসা বাড়ে না, বরঞ্চ তিক্ততার পর্যায়ে পৌঁছে গেছে। মনে হয় একজন আরেকজনের চেহারা নাই বা দেখি।
তো আমি আমার সেই ভাইয়ের উদ্দেশ্যেই বলছি, তার প্রশ্নকে তাকে শ্রদ্ধা, তার প্রশ্নটাকে শ্রদ্ধা করে তার প্রতি আমি শ্রদ্ধা রেখেই, যদিও আমি হাসতে হাসতে কথাগুলো বলছি, সত্যিই আপনারা, আমি সিরিয়াসলি আমি বিষয়টাকে নেইনি, আমি নিয়েও কথা বলতে চাচ্ছি না। মানুষের জীবনে অনেক রকমের প্রবলেম থাকতেই পারে। হ্যাঁ, আমি যে বিষয়টা বলেছি যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসার কিছু খুনসুটি ঝগড়া, আমি কোনো সিরিয়াস কোনো প্রবলেম নিয়ে ঝগড়া, সেটার অর্থটা কিন্তু আমি এই কথাটার ভেতরে কিন্তু আমি বুঝাইনি। আমি বুঝিয়েছি খুনসুটি, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিষ্টি ঝগড়া, ছোট ছোট একজন ছোট ছোট মিস্টেক, ছোট ছোট হাজব্যান্ডের হয়তো ওয়াইফের অনেক কিছু পছন্দ না, তার পছন্দের জিনিসগুলো একরকম, ওয়াইফের পছন্দের জিনিসগুলো একরকম, একজন আরেকজনের পছন্দগুলো বুঝতে পারে না, সেগুলো নিয়ে একটু খুনসুটি, ছোট ছোট মিষ্টি ঝগড়া, আমি সেই ঝগড়াটার কথা বলেছি। ওতে করে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিংটা আরো বেশি বাড়ে এবং সম্পর্কটা আরো গভীর থেকে গভীরতর, মধুর থেকে মধুর হয়। তো এখন আমি আমার ভাইয়ের প্রশ্নটার অ্যান্সারে আসছি। সেটা হচ্ছে, ভাইয়া আমি জানি না আপনাদের মধ্যে কি বিষয় নিয়েই আসলে ঝগড়াঝাটি হয়। যদি কোনো সিরিয়াস ইস্যু নিয়ে, সিরিয়াস কোনো প্রবলেম নিয়ে যদি ঝগড়াঝাটি হয়ে থাকে, তাহলে আমি যদি, যেহেতু আমাকে সিস্টার ডেকেছেন, যদি আমার দিক থেকে যদি অ্যান্সারটা শুনতে চান, তাহলে আমি বলবো অবশ্যই অবশ্যই আপনারা হাজব্যান্ড ওয়াইফ বসে দুজনে আপনাদের প্রবলেমগুলো সর্ট আউট করার চেষ্টা করেন। দুজনে যদি দেখেন যে যেই প্রবলেমগুলো নিয়ে আপনাদের ভেতরে সিরিয়াস রকমের ঝগড়া হচ্ছে, সেই প্রবলেমগুলো আপনারা আপনাদের লাইফ থেকে আপনারা ডিলিট করে দিতে পারেন, দিয়ে আপনারা নতুন করে সুন্দরভাবে সংসারটাকে শুরু করতে পারেন, সেটা করেন। আর যদি দেখেন দুজনে বসে সেটাকে আপনারা সর্ট আউট করতে পারছেন না, তাহলে এখন প্রচুর ম্যারেজ কাউন্সিলর বেরিয়ে গেছে, বিভিন্ন রকমের ম্যারেজ কাউন্সিলিং এর জন্য বিভিন্ন রকম প্রতিষ্ঠান আছে, সেখানে চলে যান, দুজনে মিলে কাউন্সিলিং করেন, আপনাদের প্রবলেমগুলো আপনারা সেখানে খুলে বলেন এবং আপনারা কাউন্সিলিং নিয়ে আপনারা চেষ্টা করেন আপনাদের প্রবলেমগুলোকে দূর করার জন্য, এবং নতুন করে আবার সুন্দরভাবে আপনারা সুন্দর একটা মন নিয়ে একজন আরেকজনের তিক্ততা দূর করে ভালোবাসার দৃষ্টিতে একজন আরেকজনকে দেখে বুঝে বুকে টেনে নেন এবং আবার নতুন করে আপনারা পথ চলা শুরু করেন। তাতে করে আমি জানি না আপনাদের বেবি আছে কিনা, সেটা আপনাদের বাচ্চাদের জন্যই ভালো হবে। আর হলো দেখেন, এর মাঝে আমি একটা মজার একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন এখন তো সমাজটা কত আধুনিক হয়ে গেছে, তাই না? এখন আপনার যে কোনো প্রবলেমের জন্যই আপনি কাউন্সিলার কাছে যেতে পারছেন, আপনি কাউন্সিলিং নিতে পারছেন যে কোনো প্রবলেমের জন্য। এখন তো মানুষ হর হামেশা বিয়ের আগে কাউন্সিলিং নিচ্ছে, বিয়ের পরে কাউন্সিলিং নিচ্ছে, বাচ্চা নেবার আগে তারা কাউন্সিলিং নিচ্ছে, বাচ্চা হওয়ার পরে কাউন্সিলিং নিচ্ছে। এখন তো আবার এই যে ডিপ্রেশন বলে কথা, মানুষ এখন শুনি ঘরে ঘরে মানুষ নাকি ডিপ্রেশনে ভুগে, সেটাও নাকি একটা সিরিয়াস অসুখ। আগে তো এগুলো বুঝতামই না, ডিপ্রেশন আবার কি, মানুষ আবার ডিপ্রেশনে চলে যায় কিভাবে, এগুলো তো আমরা বুঝতামই না। এখন পৃথিবী যত উন্নত হচ্ছে, সমাজ ব্যবস্থা যত উন্নত হচ্ছে, আমরা কত কিছুই শুনতে পারছি। ডিপ্রেশন এটাও নাকি একটা অসুখ, মন খারাপ এটাও নাকি একটা অসুখ। মানুষ ডিপ্রেশনের জন্য মানুষ কাউন্সিলিং করছে, কাউন্সিলরের কাছে যাচ্ছে। তো দেখেন আমাদের সময় বা আমাদের মা, খালা, নানি, দাদিদের সময় তখন তো কাউন্সিলর বলে তো কিছু ছিল না, এই ধরনের কোনো কিছুই ছিল না। তখন আমাদের কাউন্সিলর ছিল আমাদের পরিবারের গার্জিয়ানরাই, তারাই ছিলেন হচ্ছেন আমাদের কাউন্সিলর, তারাই আমাদের জীবনের সমস্ত ভালো মন্দ সমস্ত ডিসিশন তারাই নিতেন। তারা যদি মনে করেছেন যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়াঝাটি, মনোমালিন্য, বনিবনা হচ্ছে না, তারাই ডিসিশন নিতেন, তারাই কাউন্সিলর। যদি মনে করতেন যে নো, এইভাবেই মার গুতা ঝগড়াঝাটি করে তোমাদের একসাথে সংসার করতে হবে, নতুবা পরিবারের সম্মান চলে যাবে, তোমার ছোট ভাই বোনের বিয়ে হবে না, সমাজে মুখ দেখাবো কি করে, আমাদের এই সমস্ত পারিবারিক কাউন্সিলররা যে ডিসিশন নিতেন সেটাই আমাদের মেনে নিয়ে মুখ বুঝে মার গুতা খেয়ে
এভাবেই আমাদের সংসার করে যেত। আবার যদি আমাদের পারিবারিক কাউন্সিলররা যদি মনে করতেন যে ওনাদের ইগোতে লেগেছেন, হ্যাঁ তোমরা সংসার একসাথে থাকার দরকার নাই, ডিভোর্স দিয়ে দিবেন, পারিবারিক ডিসিশনেই ডিভোর্স হয়ে যেত, ছেলে আর মেয়ে কি চাচ্ছে সেটা তাদের জিজ্ঞেস করার প্রয়োজনই তারা মনে করতেন। হয়তো ছেলে আর মেয়ে তারা হয়তো ডিভোর্স চাচ্ছেন না, বা পারিবারিকভাবে একটা দ্বন্দ্ব, পারিবারিকভাবেই ডিসিশন হয়েছে, পারিবারিকভাবেই তাদের ডিভোর্স হয়ে গেছে। তো সেই দিক থেকে এখনকার সমাজ ব্যবস্থা অনেক ভালো। এখন অনেক অনেক হাজার হাজার আর কি সলিউশন বেরিয়ে গেছে, হাজার রকমের কি বলবো বুদ্ধি পরামর্শ বা কাউন্সিলিং করার জন্য বিভিন্ন রকমের কাউন্সিলর সেন্টার তৈরি হয়ে গেছে। অতএব যে কোনো সমস্যার জন্য নিজেরা যদি কোনো ডিসিশন না নিতে পারেন, একা একা ভেতরে ভেতরে কষ্টগুলো পুষে না রেখে, নিজের ভেতরে ভেতরে নিজেকে শেষ না করে, নিজের কষ্টগুলোকে না বাড়িয়ে চলে যান কাউন্সিলরের কাছে, সুন্দরভাবে কাউন্সিলিং করেন, নিজেকে মোটিভেট করেন, জীবনটাকে পাল্টে ফেলেন। জীবনটা একটাই, আসছি এই যে পৃথিবীতে আসছি, এই একটাই জীবন, এই একটা জীবনে যতক্ষণ পারি আমরা জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করি, আনন্দ করি। প্রত্যেকটা মুহূর্ত আমরা আনন্দে বেঁচে থাকি। চলে গেলে তো সবই শেষ। কি খাচ্ছি? এই যে লো ফ্যাট ইয়োগার্ট আর হচ্ছে বেরি, এটা খাচ্ছি। সকাল থেকে কিছু খাইনি, থাইরয়েড মেডিসিন খেয়েছিলাম, প্রচন্ড রকম ক্ষুধাও লেগেছে, তো এটা নিয়েই বসেছি, শাওয়ার করে এটাই খাচ্ছি। এটা শেষ করেই রান্না করতে চলে যাব। তো আপনারা সাথেই থাকেন, চলেন আপনাদের সাথে করে নিয়ে দুটো একদম সিম্পল গ্রাম বাংলার দুটো রান্না আজকে করব, চলেন। কি কফি বানাচ্ছ? একটু পানিটা একটু বেশি করেই গরম দিও, আমি একটু চা নিব। হ্যালো ভিউয়ার্স, এই যে চলে আসলাম, এখন রান্নাটা করব। একটু দেখতে থাকেন কি রান্না করি, মজার দুটো রান্না করব আলহামদুলিল্লাহ। আমি তো যা যা করবো সব কিছুই যখন কোটা বাছাগুলো করেছি, একটু একটু ছোট ছোট ক্লিপগুলো আমি নিয়ে নিয়েছি। তো এ পাশের চুলায় রান্না করব এই যে বাংলাদেশে ছোট ছোট চান্দা শুটকি আর হচ্ছে গুড়া চিংড়ির শুটকি, এই দুটো আমি একসাথে মিলিয়ে নিয়েছি, যেহেতু পরিমাণে কম ছিল দুটোই। তো এটাকে আলু ঝিরিঝিরি করে আলু কেটে যে পানিতে ভিজিয়ে রেখেছি, এই আলু দিয়ে আমি এই শুটকিটা, ছোট মাছের শুটকিটা চচ্চড়ি করব। তেলটা গরম হোক, এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, একটু দেব আদা কুচি। ভালো লাগে কিন্তু এই ধরনের আলু দিয়ে যদি এরকম ছোট মাছ টাছ আর কি শুটকি যদি চচ্চড়ি করেন, সেটাতে যদি একটু আদা কুচি দেন, আমার কথা বিশ্বাস হচ্ছে না, দিয়ে দেখবেন, অসম্ভব ভালো লাগে, দাঁতের নিচে পড়ে, বেশ ভালো লাগে। আমি একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় এই জন্য দিয়ে দিচ্ছি একটু লবণ, গাছের একটা নাগামরিচ, যাতে একটু সুন্দর গন্ধ আসে, এটা দিয়ে দিই। একটু ঝাল ঝাল নাগামরিচের ফ্লেভারটা আসলে ভালো লাগে। এতে দিয়ে দিব একটু রসুনের পেস্ট, শুটকি তো, শুটকিতে একটু রসুনের পেস্ট দিলে ভালোই লাগবে। একটু দিয়ে দিচ্ছি গরম পানি। এখন এতে দিয়ে দিচ্ছি একটু ধনে জিরা,
দিয়ে দিচ্ছি একটু হলুদ এবং একটু মরিচের গুঁড়া। এখন মশলাটাকে খুব ভালো করে একটু কষিয়ে দিই। এতে দিয়ে দেবো সামান্য একটু টমেটো পিউরি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, জিনিসটাকে আর একটু পানি দিয়ে কষাবো। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে কাঁচা কলার খোসা আর শ্রিম্প, এটাকে সুন্দর করে সেদ্ধ করে ভেজে নিয়েছি। এটাকে এখন ব্লেন্ডারে পিষে নিব। দেখা যাক এটাকে দিয়ে কি করা যায়। আলহামদুলিল্লাহ, মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এখন এতে আমি দিয়ে দেব আমার শুটকিটা। খুব ভালো করে ধুয়ে রাখা শুটকি। আমি শুটকিটাকে ভালো করে কষিয়ে নেব। মিটি মিটি তারার হইব কথা নাই তুমি। এখন এতে দিয়ে দিচ্ছি আমার কুচি করে রাখা আলুগুলো। বিসমিল্লাহ। আর ওদিকে গরম পানি বসিয়ে রেখেছি, তারপর দিয়ে দিব গরম পানি। এখন ফাইনালি লবণটা একটু দেখে নিব। ও শিরাম। ঢেকে দিচ্ছি। এখন চলেন ওদিকে কাঁচা কলা দিয়ে আর শ্রিম্প দিয়ে কি বানাচ্ছি সেটা ফাইনালি একটু দেখাই আপনাদের। হলো তো? হ্যাঁ, দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ। এটা এখন রিভিল করছি, এটা কিন্তু আমি ভর্তা বানাচ্ছি। বলেছিলাম না যেটাই করব আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, এখন এতে দিয়ে দিব আর একটু মরিচ কুচি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি সরিষার তেল। এভাবে ভর্তাটা করে খেয়ে দেখবেন। বিশ্বাস হচ্ছে না তো? করে খেয়ে দেখবেন, কি যে মজা। কেউ বুঝবেই না এটা কাঁচা কলার ভর্তা, আর কি কাঁচা কলার খোসা ভর্তা। আপনি না বললে কেউ বুঝবে না। ওয়াও, খেয়ে দেখি। আমার বলার কোনো ভাষা নেই। আপনারা করে খেয়ে তারপরে আমাকে জানাবেন।
ঘরে যদি এরকম ক্রিয়েটিভ বউ থাকে, কোনো কিছুই আর ফালানো যায় না, বরকত আর বরকত। সব কিছুতেই বরকত, কারণ কোনো কিছুই খোসা মশা কোনো কিছুই ফালানো যায় না, সব কিছু দিয়েই দেখবেন যে খুব উপাদেয় কিছু একটা তৈরি হয়ে গেছে। মাশাআল্লাহ। সেই তরকারি দিয়ে ওরা ডাক্তারের কাছ থেকে এসে খাইছে, পরোটা খাইছে, তোমার জন্য পরোটা ভেজে রাখছে। না জাহিদ, আমি একবারেই ভাত খাবো, সকাল থেকে কষ্ট করতেছি ভাত খাওয়ার জন্য। আসেন, শুটকি চচ্চড়িটা একদম একটু পোড়া পোড়া হবে, খেতে অসম্ভব ভালো লাগবে। পানিটা অনেকটা শুকিয়ে এসেছে, পরে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ। আজকে সত্যি সত্যি স্যাম্পল রান্না বান্না, কারণ কালকে আমি স্কুল থেকে এসে দেখি বাপ বেটি দুজনে মিলে মুরগি রান্না করেছে, বেশ খানিকটা মুরগি আলু দিয়ে ঝোল। তো কালকে আমি মেয়েকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এখনো কি মুরগির তরকারি রান্না শেখা হয়নি? আজকেও বাইকে পাশে নিয়ে মুরগি রান্না করছো। সে আমাকে বলল যে মাম্মাম, বাবাই এই নিয়ে 4 বার আমাকে মুরগি রান্না করা শিখিয়েছে, 4 বারই বাবার রেসিপি 4 রকম। তো এর জন্য আমি এতগুলো রেসিপি মুখস্থ করতে গিয়ে আমি সব গুলিয়ে ফেলি, কারণ এক আলু দিয়ে মুরগির মাংসের ঝোল এটা বাবাই 4 দিন রান্না করেছে, আমাকে দেখিয়েছে রেসিপি। তো 4 দিনই 4 রকমের রেসিপি। আর আমি যখনই ডাইনে ঘুরি বাবাই যেন কি দিয়ে দেয়, আমি বাইরে ঘুরলেই বাবাই যেন কি দিয়ে দেয়। তো 4 বার বাবার সাথে থেকে মুরগি রান্না করেও আমি মুরগির তরকারি রান্না করা শিখতে পারিনি। তো যে কারণে মুরগির তরকারি রয়েই গেছে, এর জন্য আজকে এই শুটকি চচ্চড়ি আলু দিয়ে আর হচ্ছে কাঁচা কলা একটু শিম দিয়ে, 4-5টা শিম দিয়ে কাঁচা কলার খোসা ভর্তা, কিন্তু ভীষণ মজা হয়, আপনারা করে খাবেন। তো ঠিক আছে, এটা হতে থাক, একদম চচ্চড়ি পোড়া পোড়া হবে। তো আর বেশি সময় না, হয়তো 10 মিনিট 12 মিনিট, একটু সময় আপনারা ধৈর্য ধরে কষ্ট করে আমার পাশেই থাকেন, কোথাও যাবেন না, আমি ফিরছি একবারে সার্ভিং ডিশ নিয়ে। আমার চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি। ইস, যেমন চেয়েছিলাম একটু পোড়া পোড়া। বিসমিল্লাহ। এই দেখেন কি অসম্ভব সুন্দর হয়েছে আমার চান্দা এবং ছোট চিংড়ির শুটকি আলু দিয়ে চচ্চড়ি। আর এটার সাথে যদি হয় একটু লেবু, লেবু দিয়ে এই শুটকি ভাত মেখে খেতে কি যে ভালো লাগে। চলেন, আমি জানি আপনাদের জিভে অলরেডি পানি চলে এসেছে। এটা হচ্ছে আমার কাঁচা কলার খোসার ভর্তা, আর এটা হচ্ছে ছোট মাছের শুটকি আলু দিয়ে চচ্চড়ি। হ্যাঁ ভিউয়ার্স, আবার রান্না হয়ে গেল ঝটপট, দুটো রান্না, কাঁচা কলার খোসা ভর্তা আর ছোট চিংড়ির রূপচাঁদা এবং গুঁড়া চিংড়ির শুটকি দিয়ে আলু দিয়ে চচ্চড়ি। ভীষণ মজা, ভীষণ মজা, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। যারা এগুলো করে খান তারা তো জানেনই, হয়তো এক একজনের রান্নার স্টাইলটা এক এক রকম, এই যা, কিন্তু স্বাদের আমার মনে হয় না কোনো তারতম্য হয়। তো যাই হোক, আশা করি দুটো রান্নাই আপনাদের কাছে ভালো লেগেছে।
তো বাসায় অবশ্যই অবশ্যই এভাবে ট্রাই করবেন, এভাবে রান্না করবেন, খাবেন এবং আমাকে জানাবেন যে সত্যি সত্যি আপনাদের কাছে কেমন লাগলো। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি বারে বারেই বলি, প্রতিদিন বলি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার জন্য। আমি তো সবসময় বলি আপনারা যদি আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন আমি একটু উপকৃত হব। আর হ্যাঁ, বেল আইকনটা টিপে দিতে ভুলবেন না, কিন্তু যখনই বেল আইকনটা টিপে দিবেন আমার এই সুন্দর সুন্দর রান্নার ভিডিও বা আমার পারিবারিক ভিডিও বা আমার বকবকানি যদি শুনতে চান একদম পৌঁছে যাবে, নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। তো এই তো, আর কি বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ।